আজকে একটা জামিন হিয়ারিং নিয়ে কথা বলবো। এই কিছুক্ষণ আগেই হিয়ারিং হয়েছে একটা মাদকের মোকলার দামার জামিন হিয়ারিং। আমি ঘটনাটা আপনাকে বলবো, বিকু কৌশলের সাবমিশনটা বলবো, এবং তারপর সাবমিশনটা কীরকম হওয়া উচিত আমি সেটাও আপনাদের বলবো। তো ঘটনাটা ছিল এরকম যে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার হয়েছে একজন ব্যক্তির কাছ থেকে। তিনি একটা বাসের যাত্রী ছিলেন এবং কথিত ফেন্সিডিলের বোতলগুলো বাসের বাংকারে ছিল, এবং এজাহারে বলা হয়েছে যে চেকপোস্ট স্থাপন করে গাড়ির তল্লাশি করলে এটা উদ্ধার হয়েছে, এবং এফআইআরে টিকিটের নাম্বার দেওয়া আছে, আর জব্দ তালিকায় উদ্ধারকৃত ফেন্সিডিলের বোতলের সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে এই হলো ফ্যাক্টস। এই ফ্যাক্টসের প্রেক্ষিতে বিকু কৌশলী এই জামিন শুনানি করতে গিয়ে যেটি মুখ করলেন সেটা হলো এরকম যে, স্যার, আমার আসামি 1 মাস থেকে জেল হাজতে আছে, তাকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার প্রত্যক্ষ দখল থেকে কোনো কিছু উদ্ধার হয়নি, আর ফেন্সিডিলের বোতলগুলো পাওয়া গেছে বাসের বাংকারের মধ্যে, এগুলো তার মাল নয়। তো স্যার, সে খুব গরিব মানুষ, তার বাবা খুব অসুস্থ, তার আমি জামিন চাই। এটুক ছিল বিকু কৌশলের জামিন সাবমিশন। তো আমি মনে করি এই সাবমিশনটা, মাদকের মোকদ্দমার এই সাবমিশনটা যথেষ্ট নয়, আর অন্যভাবে সুন্দরভাবে করা যেত। এখন শুনুন আমার সাবমিশনটা। আমি উকিল হলে এরকম সাবমিশন রাখতাম যে, স্যার, আমার মক্কেলের দখল ও নিয়ন্ত্রণ থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধারের অভিযোগ আছে। স্যার, আমরা যদি এফআইআরটা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে এফআইআরে 15 নম্বর লাইনে বলা হয়েছে যে অমুক পরিবহনের একটি বাসের সিটের নাম্বার লেখা আছে, সিটের 1 নম্বর সিটের যাত্রী ছিলেন আমার মক্কেল, এবং গাড়িটা তল্লাশিকালে বাসের বাংকার থেকে এই মালামালগুলো বা ফেন্সিডিলগুলো উদ্ধারের অভিযোগ আছে। স্যার, আমি একটা বিষয় নিবেদন করতে চাই, এই বাংকারে রক্ষিত বা বাংকার থেকে উদ্ধারকৃত 100 বোতল ফেন্সিডিল আমার মক্কেলের এটা কিভাবে প্রতিষ্ঠিত হলো বা এটা কিভাবে কানেক্ট হলো? আমরা যদি এফআইআর এবং জব্দ তালিকা দুটি পাশাপাশি রেখে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে এফআইআরে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে 1 নম্বর সিটের যাত্রী। তো দ্যাটস ফাইন। আমার যাত্রী তো এটা অস্বীকার করে যে তিনি তার বাংকার থেকে উদ্ধারকৃত যে ব্যাগ বা ট্রাভেল ব্যাগ যেখান থেকে 100 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হচ্ছে সেটা তার না। তাহলে স্যার, আমরা যদি জব্দ তালিকার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে যদিও এফআইআর সিট নাম্বারটার কথা বলা হয়েছে, কিন্তু সেই টিকিট নাম্বারটা, স্যার, টিকিটটা জব্দ করা হয়নি। তো স্যার, আপনি জানেন এফআইআর যে বাস পরিবহনের নাম বলা হয়েছে, এটা একটা নাম করা পরিবহন, এবং তাদের কাউন্টার সার্ভিস আছে। কখনোই তারা সিটবিহীন কোনো যাত্রী উঠাবে না, বা তাদের টিকিট খুবই মূল্যবান, টিকিট আগে থেকে কিনে তারপর তাদের বাসে যাত্রী হতে হয়। তাহলে স্যার, এখানে দেখেন যে উল্লেখ করা আছে সিট নাম্বার, কিন্তু আমার মক্কেলের কাছ থেকে আজকাল দরখাস্ত করে আসামির দখল থেকে যে টিকিটটা উদ্ধার করা হয়নি, জব্দ করা হয়নি। পাশাপাশি আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন স্যার, এরকম কাউন্টার সার্ভিস বাসগুলোতে যারা আসন সংখ্যার অধিক যাত্রী উঠায় না, তাদের মালামাল বাংকারে রাখার জন্য একটা টোকেন দেওয়া হয়। তাহলে স্যার, এই টোকেনের একটা কপি আমার মক্কেলের পকেটে থাকার কথা এবং আরেকটা ব্যাগে থাকার কথা। তাহলে আমার মক্কেলকে যদি দৃশ্যমানভাবে এই বাংকারের এই ব্যাগটিতে উদ্ধারকৃত ফেন্সিডিলের সঙ্গে কানেক্ট করতে হয়, তাহলে টিকিট যেমন
জব্দ করতে হবে, পাশাপাশি এই ব্যাগের টোকেন নাম্বারটাও তার কাছ থেকে করতে হবে, জব্দ করতে হবে। তাহলে জব্দ তালিকায় দেখেন স্যার, এই ট্রাভেল ব্যাগের গায়ে যে টোকেন নাম্বার সেটার যেমন উল্লেখ নেই, তেমনি জব্দ করা হয়েছে তার কথাও নেই। তাহলে আমি স্যার এটা দৃঢ়ভাবে আপনার কাছে নিবেদন জানাতে পারি যে আমার মক্কেলের দখল থেকেই যে উদ্ধার হয়েছে এইটি জব্দকারী অফিসার দৃশ্যত কানেক্ট করতে পারেনি। হয়তো অভিযোগ করা হয়েছে যে ব্যাগটা আমার মক্কেল এটা অস্বীকার করে। যেহেতু অস্বীকার করে, তাহলে এখন এটা দৃশ্যত বা সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটা কানেক্ট করতে হবে। তাহলে স্যার এখানে এই তথাকথিত বাংকার উদ্ধারকৃত ব্যাগটি যে আমার মক্কেলের, তার সঙ্গে কি কোনো কানেকশান এস্টাবলিশ হয়েছে? আমার মক্কেল যে সেই গাড়ির যাত্রী ছিল বা কথিত 1 নম্বর সেটের যাত্রী ছিল, বা তার পকেট থেকে উদ্ধারকৃত ট্রাভেল ব্যাগের গায়ে যে ট্যাগ ছিল সেই ট্যাগটা তার কাছ থেকে উদ্ধার হয়েছে, এই জিনিসগুলো স্যার এফআইআরও যেমন নেই তেমনি জব্দ তালিকা নেই। তো স্যার আমার মক্কেলের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে মাত্র, ইটস মেয়ার এলিগেশন। দ্যাটস ফাইন স্যার, আমার মক্কেলকে আপনি বিচার করবেন, অভিযুক্ত করবেন, নো ডাউট, আই ডোন্ট হ্যাভ এন অবজেকশন। বাট আমার একটা আপত্তি আছে স্যার, আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগটাতে যেহেতু তাকে দৃশ্যত কানেক্ট করা যায়নি বা নথি থেকে আমরা অন্তত বুঝতে পারি না, এত স্যার আমার মক্কেলকে দয়া করে জামিনে মুক্তি দেবেন। তারপরে স্যার চার্জ হোক, বিচার করবেন স্যার, যত দ্রুত সময় বিচার করে আমার মক্কেলকে শাস্তি দেন স্যার, আই ডোন্ট হ্যাভ এন অবজেকশন। বাট স্যার তার বিচারের পূর্বে জামিন মুক্ত না করে তাকে শাস্তি দেবেন না। স্যার বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 32 বিধান হলো নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি 7 except in accordance with law. তো স্যার ইটস মেয়ার অ্যান এলিগেশন, নট মাচ মোর দ্যান দ্যাট। তো স্যার আমি আমার মক্কেল সংশ্লিষ্ট এলাকায় তার বাড়িঘর দৌড় আছে, তিনি স্থায়ী বাসিন্দা, তারা পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? পলাতক হওয়ার যে আর্থিক সামর্থ্য সেটা আমার মক্কেলের নেই। তিনি তার ফ্যামিলির একমাত্র ব্রেড আর্নার, তার উপর তার পুরো ফ্যামিলি ডিপেন্ড করে। তিনি জেল হাজতে থাকলে তার ছেলে মেয়ে, বউ বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা না খেয়ে থাকবে। স্যার আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি, তাকে জামিনে মুক্তি দেবেন এবং সত্যিকারই যদি তার কাছ থেকে পাওয়া যায়, যদি ধরনের চার্জশিট আসে, তখন আপনি বিচার করে শাস্তি দেবেন। তো তার আগে দয়া করে তাকে জামিনে মুক্তি দেবেন। দ্যাটস অল ইউর অনার, থ্যাংক ইউ। এইভাবে আপনি এই 3টে বিষয়ের এখন কম্পেয়ার করতে পারেন। আপনি যদি জাজ হতেন তাহলে আপনি কোন বিষয়টাকে প্রেফার করতেন? থ্যাংক ইউ।